নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প শেষ অঙ্ক, কলমের মিতাকর। বুধবার সকালে ফ্লাইটে দেবরূপ ব্যাঙ্গালোরে ফিরে গেল। সে খুশির কারণ মাত্র দুদিনের মধ্যে সে যা কিছু করবে ভেবে এসেছিল মোটামুটি সফল হয়েছে। এখন একটাই তার বিশাল টেনশন, অতনুকে লুকিয়ে ঐশীর নামে বাড়িটা রেজিস্ট্রেশন করতে হবে। এটুকু হয়ে গেলে দেবরূপ ভীষণ নিশ্চিন্ত হবে। ঐশীর প্রথম জন্মদিনে এসেই দেবরূপ অতনুর মন পড়ে ফেলেছিল। সে বুঝে গিয়েছিল যে অতনু খাতায় কলমে দত্তকন্যার বাবা হলেও অতনুর মধ্যে পিতৃত্বের টান নেই। তবু তখন ঐশীর পাশে মাধবীলতার মতো মা ছিল, কিন্তু এখন তার পাশে আসতে চলেছে ললিতার মতো মহিলা। তার সাথে একটা দিনও ঐশী শান্তিতে থাকতে পারবে না। তাই দেবরূপ চাইছে কোনোভাবে যেন ঐশীকে বাবা মায়ের সাথে থাকতে না হয়। কিন্তু সামনে অনেক লড়াই, অনেক ধূসর রুক্ষ পথ পেরিয়ে ঐশীকে নিজের লক্ষ্যে পৌঁছতে হবে। এদিকে অলি ঐশীকে উঠতে বসতে বুঝিয়ে চলেছে, কিন্তু সত্যিটা যেন কিছুতে ঐশী মেনে নিতে পারছে না। সে বিশ্বাস করতে পারছে না তার মা তার গর্ভধারিণী নয়। অভিমান হচ্ছে মা কী করে এত বড় সত্যিটা তার কাছে গোপন করতে পারল। আবার কোনো সময় ঐশীর মাথায় আসছে কে তার সত্যিকারের মা বাবা, কেন তারা তাকে অনাথ আশ্রমে ফেলে দিয়েছিল। মা কী করে এত নিষ্ঠুর হয়, কোন পরিস্থিতিতে মানুষ এমনটা করতে পারে। তাহলে কি সে অবৈধ সন্তান, নাকি সে তার মায়ের ওপর কোনো পুরুষের করা নৃশংস অত্যাচারের ফল? সেই মা কি এখনও তার কথা ভাবে? এমন হাজারো প্রশ্ন ঐশীর মাথায় জট পাকতে থাকে। সে ভাবতে থাকে কার কাছে গেলে সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে। অলি ঐশীর ভেতরের অস্থিরতা টের পায়, কিন্তু সে জানে কিছু করার নেই। ভালোবাসার ক্ষততে প্রলেপ পড়ে, কিন্তু ক্ষত শুকায় না, তার জন্য অনেক সময় লাগে। অলির একটাই আফসোস, এমন একটা বয়সে ঐশী সত্যিটা জানলো যে বয়সে ছেলেমেয়েরা সবচেয়ে বেশি আবেগপ্রবণ আর স্পর্শকাতর হয়। মস্তিষ্কের থেকে যখন অনেক বেশি তারা হৃদয়ের কথা শোনে। দাদার ওপর অলির ভীষণ রাগ হয়। মনে পড়তে থাকে তার নিজের ঐশীর মতো বয়সটা, কিভাবে দাদা তখন তার জীবনটা বিষিয়ে তুলেছিল। শুধু দাদার হাত থেকে পালাতেই এই বাড়িটার ছাড়ার জন্য সে একদিন বিয়ে করতে রাজি হয়ে গিয়েছিল। চোখ বন্ধ করে নিজেকে সঁপে দিয়েছিল ভাগ্যের হাতে। অলির চোখ দিয়ে অজান্তেই জল গড়িয়ে আসে। এমন সময় অলির ফোনটা বাজতে থাকে। অলি দেখল মৌমা ফোনটা ধরতেই মৌমার ব্যস্ত গলা। তুই নাকি কলকাতায়? কে বলল? আমার ননদ বলল। ঐশী নাকি জন্ম পরিচয় জেনে গেছে, তোর দাদার বলা কথাগুলো নাকি সে শুনে ফেলেছে। হ্যাঁ রে, দাদার কথা তোকে আর কী বলবো, তুই তো সবই জানিস। ঐশীর জন্যেই আমরা দুজনে ছুটে এলাম। ও আজ সকালে ফিরে গেলাম, একটা সপ্তাহ থাকবো। আরেকটা খবর শুনেছিস? কি? বৈশাখের প্রথম বিয়ের তারিখ মানে 18ই এপ্রিল তোর দাদার আমার ননদ বিয়ে করছে। আজ সকালে আমাদের জানালো, আমাদের সাথে একবার আলোচনা পর্যন্ত করলো না, নিজে ডেট ঠিক করে নিল। অলির তো বিস্ময়ে দম বন্ধ হয়ে আসে। কি বলছিস? 18 মানে তো নেক্সট উইকের পরের উইক। দাদা তো কিছুই বললো না, সকালে অফিসে বেরিয়ে গেল। দাঁড়া, বলবে, কিন্তু সাবধান, আমার ননদ কিন্তু ছুঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোবে। আমরা আর কি সাবধান হব, আমার হাতে কি আর কিছু আছে? আমি ভাবছি ঐশীর কথা, সহ্য করার তো একটা লিমিট আছে। কত সহ্য করবে এইটুকু একটা মেয়ে? আমি কত বোঝাচ্ছি। জানিস অলি, আমার এত খারাপ লাগছে কি বলবো। আমার ননদের বিয়ে হলে আমরা বাঁচি। গত 10 বছরে আমাদের সংসারটা ছাড়খাড় করে দিয়েছে। এবার তোদের বাড়ি যাচ্ছে, কাকিমার ঐশীকেও কিছুতেই ভালো থাকতে দেবে না। ওর মনে কিন্তু এতটুকু দয়া মায়া নেই। বাচ্চা মেয়েটা কীভাবে সহ্য করবে তাই ভাবছি। তো দাদার মেয়ে পেল না, এই বয়সে এসে এত বড় ভুল করতে চলেছে। অলি হাসলো। জানিস তো, পাপের ঘোড়া পূর্ণ হলে ভগবান নিজের হাতে শাস্তির দায়িত্ব তুলে নেন। এক্ষেত্রে তোর ননদকে দিয়েই হয়তো তিনি শেষ অঙ্কটা মিলিয়ে নেবেন। আমার দাদা বৌদির মতো গরিব সাদামাটা সহজ সরল মেয়ের প্রতি যে ব্যবহার করেছে তা কেউ ভাবতে পারবে না। তাছাড়া ঐশীকে কোনোদিন মনে মনে নিজের মেয়ে বলে স্বীকার করেনি। একটা অনাথ শিশুর প্রতি এই ব্যবহার কি ভগবান মেনে নেবেন? তোর প্রতি কি করেছে ভুলে গেলি? ছাড় তো, ওসব আর মনে রাখেনি। ঈশ্বর আমায় সহায় ছিলেন বলেই হয়তো দেবরূপকে পেয়েছিলাম। আমার এখন একটাই চিন্তা, আরও একটা বছর ঐশী আর মাকে কলকাতায় থাকতে হবে। যাকে বিয়েটা কিভাবে হবে তোর ননদ কিছু বলল?
সব তো খুলে বললো না, শুধু বললো রেজিস্ট্রি ম্যারেজ হবে। ও হ্যাঁ, বললো ছেলের বাড়িতে বিয়েটা হবে, তার আগে নাকি কালীঘাটে গিয়ে সিঁদুর পরে আসবে। আমার কোনো আগ্রহ নেই, কিন্তু ভীষণ মন খারাপ লাগছে। অলি, খাবি আয়, ভাত বেড়েছি। মায়ের গলা পেয়ে অলি মৌমাকে বলে ফোনটা রেখে দিল। সন্ধ্যায় অফিস থেকে ফিরে অতনু বসার ঘরে চায়ের কাপ হাতে নিয়ে টিভির সামনে বসেছে। অলিকে দেখতে পেয়ে অতনু ডাকল, অলি, ঐশী কোথায় রে? নিজের ঘরে রয়েছে। পড়াশোনা কি কিছু করছে? বলতে পারবো না, তবে মনে হয় করছে না। ওর মনের যে অবস্থা, তাতে কি পড়াশোনায় মন দেওয়া সম্ভব বলে তোর মনে হয়? সময় লাগবে। যাকগে, মা কোথায় রে? মাকে নিয়ে একবার এই ঘরে আয় তো। কেন? আমার বিশেষ কথা আছে, আসার সময় ঐশীর ঘরের দরজাটা ভেজিয়ে দিয়ে আসিস। অলির বুঝতে আর বাকি রইল না দাদা কি বলতে ডাকছে। ইচ্ছে না করলেও তাকে এখন কথাগুলো শুনতেই হবে। আচ্ছা। কয়েক মিনিটের মধ্যে অলি মাকে নিয়ে বসার ঘরে এলো, দুজনে সোফায় বসলো। অতনু শুরু করলো, মা, তোমাকে তো সেদিনই বলেছিলাম আমি বিয়ে করতে চলেছি। অলি, তুই নিশ্চয়ই মৌমার কাছ থেকে সব শুনেছিস। মৌমার ননদ ললিতাকে বিয়ে করছি। অলি গম্ভীর গলায় বলল, শুনেছি। আমরা মানে ললিতা আর আমি 18 এপ্রিল ডেটটা ঠিক করেছি। তোদের কোনো অসুবিধা নেই তো? অলি, তোদের 4 জনকে কিন্তু আসতেই হবে, আর মাত্র 13টা দিন বাকি। তুই এই কটা দিন থেকে যা, ওদের 2 দিন আগে আসতে বলে দে। অলি অবাক চোখে তাকিয়েছে। কি অবলীলায় দাদা কথাগুলো বলে চলেছে, তার কোথাও কোনো ইতস্তত নেই। অলি কিছু বলার আগে মা বলেন, বিয়েটা কেমন করে করবি ভাবছিস? মানে মেয়ের বাড়িতে ব্রাহ্মণ ডেকে কন্যা সম্প্রদান মালা বদল করে? না না, ওসব কিছু নয়। ওদের ফ্ল্যাটে জায়গা কোথায়? যা হবার এই বাড়িতেই হবে। ভাবছি সবাই মিলে কালীঘাটে গিয়ে ছোট করে বিয়ের নিয়মকানুন সেরে নেব, তারপর বিকেলে বাড়িতে রেজিস্টার ডেকে আইনি বিয়েটা সারবো। রাতে খুব ঘনিষ্ঠ কয়েকজনকে ডাকবো ভেবেছি, 2 বাড়ি মিলে হয়তো 60-70 জন হবে। তোমাদের কোনো মতামত থাকলে বলতে পারো, ভেবে দেখতে পারি। অলি আর তার মা দুজনের মুখে কোনো কথা নেই, দৃষ্টি মেঝের দিকে। অতনু অস্থির হলো। কি হলো, তোমরা চুপ কেন? কিছু বলো। অলি, তোর কি মত? দেবরূপকে কাল পরশুর মধ্যে আমি ফোন করব। তুই তাহলে থেকে যাচ্ছিস তো? অল্প কিছু কেনাকাটা আছে, তুই থাকলে সুবিধা হবে। অলি দাদার দিকে সোজাসুজি তাকায়। কিছু মনে করিস না, এই বিয়েতে আমার পরিবারের কারোর মত নেই, তাই কেউ থাকতে পারবো না। অতনুর চোখ মুখ মুহূর্তে কুঁচকে ওঠে। ধাক্কাটা সামলাতে সময় লাগে। কিছুক্ষণ পর কঠিন গলায় বলল, কেন মত নেই? কি ভুল কাজটা হচ্ছে শুনি? পুরোটাই ভুল। ঐশীর কথা চিন্তা করলে তোর বিয়ে করাটাই ভুল সিদ্ধান্ত। বৌদির বাৎসরিক কাজ এখনো হয়নি। মেয়েটা জন্মের সত্যিটা জেনে এখনও ট্রমাতে রয়েছে, সুতরাং আমরা কেউই এই বিয়েতে নেই। অতনু মায়ের দিকে তাকায়। তোমার কী মত? মা একটু সোজা হয়ে বসেন, ছেলেদিকে কঠিন দৃষ্টিতে তাকান। আমি অলির সাথে একমত, এই বিয়েতে আমিও নেই। তাছাড়া এই বাড়িটা আমার, আমি এখানে কোনো রকম বিয়ের অনুষ্ঠানের অনুমতি দেব না। ঐশীর সামনে এসব করা চলবে না। বিয়ে করলে তোকে বউ নিয়ে আলাদা বাড়িতে থাকতে হবে, ঐশীর সঙ্গে একসাথে থাকা চলবে না। হোয়াট? টেবিলে একটা জোরে ঘুষি মেরে আহত সিংহের মতো ছটফটিয়ে উঠল অতনু। কোনো দিনই মায়ের কাছ থেকে কোনো কাজে সে বাধা পায়নি, আর আজ এত বড় বয়সে অলির সামনে মা তাকে যেভাবে কথাগুলো বলল, তা তো তার কল্পনাতীত। অতনু সব রাগ গিয়ে পড়ল অলির ওপর। সে ধরেই নিল অলি মাকে বুঝিয়ে এইভাবে কথা বলতে শিখিয়েছে। খুব তো মেয়ের শেখানো কথাগুলো আমায় বললে, নিজের কথাটা ভেবেছ? গত 24 বছরে কে তোমার আর বাবার দেখাশোনা করেছে? কতবার অলি এখানে এসেছে, আর কতবার তোমরা ওর কাছে গিয়ে থেকেছ? অসুখ বিসুখ সবেতে আমি পাশে থাকলাম, আর এখন বলছো বাড়ি আমার, আমি তাকে থাকতে দেবো না? আজ থেকে 20 বছর আগে কথাটা বলে দিতে পারতে, আমি নিজের মতো ফ্ল্যাট কিনে চলে যেতাম, তোমাদের সাথে কোনো সম্পর্ক রাখতাম না। এখন বড়লোক মেয়ে জামাই আর ওই দত্তক নাতনিই তোমার সব হলো? অলি এবার যতটা সম্ভব গলা চেপে দাদার চোখে চোখ রেখে হাত তুলে বলল, দাদা প্লিজ, গলা উঁচিয়ে একদম কথা বলবি না। তোর এই রাগের জন্য ইতিমধ্যে অনেক বড় সর্বনাশ হয়ে গেছে, আমরা কেউ কিন্তু এখন আর ছোটো নেই। ভুলে যাস না আমি দেবরূপের স্ত্রী আর 2 মেয়ের মা। তুই আমাকে অপমান করতে পারিস না। মা নিজের মতামত দিয়েছে, আমি আমার মতামত দিয়েছি। মা তো তোকে এই বাড়িতে থাকতে বারণ করেনি, বলেছে বউ নিয়ে এখানে থাকতে দেবে না। ঐশী না থাকলে মা হয়তো আপত্তি করতো না, কিন্তু একটা ছোট মেয়েকে মানসিকভাবে সুস্থ রাখতে মা এই সিদ্ধান্ত নিয়েছে। তোকে তো বিয়ে করতে, ফ্ল্যাট কিনে সংসারিক হতে তো কেউ বাধা দেয়নি। রাগে অতনুর মুখটা বিভৎস হয়ে উঠেছে। অলিকে সে সারা জীবন ছোট করতে অভ্যস্ত, সেই অলি আজ তাকে আঙুল দেখাচ্ছে। তবু যেন নিজেকে অতনু দমিয়ে নিল।
এখন তার অলির থেকে মাকে বেশি দরকার। এত বড় বাড়ি থাকতে সত্যিই যদি তাকে বিয়ের পর ভাড়া বাড়িতে উঠতে হয় তাহলে তার থেকে খারাপ আর কিছু হবে না। মাত্র 7 বছর চাকরি আছে, এখন ফ্ল্যাট কিনে দেনার বোঝা মাথায় নেওয়ার কোনোই মানে হয় না। তাছাড়া মায়ের অবর্তমানে বাড়িটা তো তারই হয়ে যাবে। অলি মুখে যাই বলুক, এই বাড়ির ভাগ চাইতে যে সে আসবে না তা অতনু জানে। অতনু মায়ের দিকে তাকায়। এটাই তোমার শেষ কথা মা? বাড়িটা আমার বাবার তৈরি, তুমি আমাকে এভাবে বঞ্চিত করতে পারো না। মা কিন্তু একরকমভাবে শক্ত, জীবনে মানুষকে কত বদলে দেয়। আমি তো তোকে বঞ্চিত করছি না। তাছাড়া তোর বাবা আমাকে বলে গেছে সারা জীবন তোমাকে তেমন কিছু দিতে পারেনি, শুধু এই বাড়িটা দিয়ে গেলাম। এই বাড়িতে শুধু তোমার একার অধিকার থাকবে, ইচ্ছে করলে যাকে খুশি তুমি বাড়িটা দিয়ে দিতে পারো। অতনুর বুকটা ধড়াস করে ওঠে। শেষ কথাটা বড্ড কানে বাজল। মা, বাড়িটা কার নামে করে দেবে? নিশ্চয়ই অলি আর দেবরূপের নামে করে দেওয়ার মতলব করেছ। অতনু সারা শরীর ঠান্ডা স্রোত বয়ে গেল। মেন রোডের কাছে 4.5 কাঠা জায়গা জুড়ে দোতলা বাড়ি। বাজার দর এখন 1.5 কোটির ওপর। কি ভীষণ বিপদে সে পড়ে গেল। বাড়িটা কি মা ইতিমধ্যে হস্তান্তর করে দিয়েছে? কি করে জানা যায়? প্রথমে উঠলাম রে, 8টার সিরিয়ালটা এবার শুরু হবে। কথা তো হয়েই গেল, বিয়ের কোনো ব্যাপারে আমাকে কিন্তু ডাকিস না। অশান্তি ঝগড়াঝাটি আজকাল আর নিতে পারি না, বুক ধরফর করে। তোর তো অনেক বয়স হয়েছে, যা করার ভেবে চিন্তে করিস। মা আর অলি দুজনেই উঠে পড়ল। অতনুর চোখের সামনে দিয়ে পাশের ঘরে চলে গেল। অতনু সেদিকে তাকিয়ে থাকে। এই প্রথমবার অতনু যেন কিছু একটা হলেও বুঝতে পারল যে সব কিছুর একটা শেষ থাকে। সারা জীবন একভাবে দাপট আর দেখানো যায় না। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলের গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর প্রচুর প্রচুর কমেন্ট করো। আশা করব এই গল্পতে ভালো ভিউজ আসবে। আর নেক্সট পর্বে অর্থাৎ আগামীকাল কিন্তু এই গল্পের অন্তিম পর্ব দেব।